ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারির পর যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হিজবুল্লাহ ও তেল আবিব, আজ থেকেই কার্যকর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হুমকি না থাকলেও সতর্ক পুলিশ, লুট হওয়া অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেপ্তার। বিগত ফ্যাসিস্টের মতো একদলীয় শাসন কায়েমের অপচেষ্টার অভিযোগ জামায়াতের, মাওলানা মামুনুল হককে নিয়ে কটাক্ষের প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ। পদ্মা ব্যারেজের মতো শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা পাশ হবে একনেকে, কাজ হবে সরকারের নিজস্ব অর্থায়নে, জানিয়েছেন পানি সম্পদ ও ত্রাণ মন্ত্রী। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা চুক্তি সই হলেও ভেস্তে গেছে দুই পক্ষের সরাসরি বৈঠক। লেবানন জুড়ে ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সাথে কোনো বৈঠকে নয় বলে সাফ জানিয়েছে ইরান। এদিকে সমঝোতা চুক্তিকে উপেক্ষা করে লেবাননে হামলা চালিয়ে অন্তত 18 জন লেবানিজ নাগরিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহর পাল্টা হামলায় নিহত হয়েছে 4 ইসরায়েলি সেনাও। যদিও মার্কিন কর্মকর্তারা জানিয়েছে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইসরায়েল হিজবুল্লাহ, তবে সেটা কতটা টেকসই হয় তার উপর নির্ভর করছে ইরান ও যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ বৈঠক। সানজিদা ইসলাম তন্নির, ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা চুক্তি আটকানোর সব চেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার দুই পক্ষের মধ্যে শুরু হওয়া 60 দিনের আলোচনা পর্ব ভেস্তে দিতে মরিয়া ইসরায়েল। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার পর লেবানন জুড়ে হামলার মাত্রা বাড়িয়েছে বর্বর নেতানিয়াহুর দেশ। দক্ষিণ লেবাননে রাতভর আগ্রাসী হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। এতে সাধারণ লেবানিজদের সাথে প্রাণ হারিয়েছে 4 ইসরায়েলি সেনাও। লেবাননে আগ্রাসনের মাত্রা বাড়িয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সমঝোতা চুক্তি ঠেকাতে না পারলেও সুইজারল্যান্ডে দুই পক্ষের মুখোমুখি বৈঠক ভেস্তে দিতে পেরেছে নির্লজ্জ জায়নবাদী ইসরায়েল। লেবাননে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে কোনো বৈঠক শুরু হবে না বলে সাফ জানিয়েছে খামেনির দেশ। প্রশ্ন উঠেছে, ইসরায়েলের ছলচাতুরিতে কি শেষ পর্যন্ত আলোচনার টেবিলে ফিরতে পারবে ইরান ও আমেরিকা, নাকি ব্যর্থ হবে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার সব চেষ্টা? গেল 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার 3 মাসেরও বেশি সময় পর এখনও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার বিষয়ে একমত হতে না পারলেও প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে ইরানের কাতারে এসে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের মতো মার্কিন নেতারাও চান লেবাননে বন্ধ হোক ইসরায়েলি নৃশংসতা। সামাজিক মাধ্যমের পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কিছুতেই বাগে আনতে পারছেন না। তবে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা নস্যাৎ করতে ইসরায়েলের আপ্রাণ চেষ্টা ভেস্তে দিয়ে যে সমঝোতা স্মারক সই করেছে ইরান ও আমেরিকা, তার সুফল দেখতে শুরু করেছে বিশ্ববাসী। হরমুজ প্রণালী দিয়ে শুরু হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল। ইরানের বন্দরগুলোর ওপর থেকে অবৈধ নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের বন্দরগুলোতে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জাহাজ চলাচল। সদ্য সই হওয়া সমঝোতা স্মারকে থাকা সব বিষয়ে একমত না হলেও ভবিষ্যতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সরাসরি আলোচনার সম্ভাবনা থেকেই চুক্তিতে অনুমোদন দিয়েছে বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। সমঝোতায় পৌঁছাতে দুই পক্ষের কর্মকর্তাদের আন্তরিকতার প্রশংসাও করেন খামেনি। তবে মূল শান্তি আলোচনায় আমেরিকা অতিরিক্ত দাবি তুললে বা বাড়াবাড়ি করলে গ্রহণ করা হবে না বলেও হুঁশিয়ার করেছেন। এদিকে সমঝোতা স্মারককে ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, যুক্তরাষ্ট্রের কাছে সামরিকভাবে পুরোপুরি পরাজিত হয়েছে তেহরান। অবশ্য এতে নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছেন তিনি। ইরান পুনর্গঠনে $300 বিলিয়ন দেওয়ার শর্ত নিয়ে ট্রাম্পের সমালোচনায় মুখর মার্কিন কংগ্রেস সদস্যরা। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কোনো হুমকি না থাকলেও সর্বোচ্চ সতর্ক পুলিশ, জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN নজরুল ইসলাম। এদিকে যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া 2টি অস্ত্র ও 77 রাউন্ড গুলিসহ শীর্ষ সন্ত্রাসী সজল ওরফে অটো সজল তার 3 সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রিপোর্ট ফজলে রাব্বির। মুখ বেঁধে ছোট ছোট মিছিল নিয়ে ফের রাজপথে সরব হবার চেষ্টা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের। 23 জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকীতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজধানী সহ দেশ জুড়ে নেওয়া হয়েছে বাড়তি সতর্কতা। উদ্ধার ও অপরাধী গ্রেফতারের জন্য সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার
এস.এন. নজরুল ইসলাম জানান, দলটির প্রতিষ্ঠা বার্ষিকীতে সুনির্দিষ্ট কোনো নাশকতার শঙ্কা নেই। 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা চেকপোস্ট এবং অপারেশন এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। ব্রিফিংয়ে বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রসহ ওয়ারির শীর্ষ সন্ত্রাসী অটো সচল সহ তার 3 সহযোগীকে গ্রেপ্তারের তথ্য দেওয়া হয়। 4 মাসের মতো, মার্চের 2 তারিখের ঘটনা, মার্চ, এপ্রিল, মে, জুনের এই 18 তারিখে আমরা অনেক কায়দা কানুন করে তাকে ধরতে সক্ষম হয়েছি এবং পরবর্তীতে তার স্বীকারোক্ত মতে এই যে ওই বাসা থেকে 2টা পিস্তল, এই গুলি, মাদক এইগুলো উদ্ধার করা হয়েছে। এদিকে আস্তে আস্তে পুলিশের মনোবল ফেরানোর কাজ চলছে বলেও জানান তিনি। আমরা চেষ্টা করতেছি এবং এটা উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। রাজধানী মোহাম্মদপুরে বিএনপির এক নেতাকে তার নিজ বাসার নিচে ছুরিকাঘাতে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা 2:30টার দিকে মোহাম্মদপুরের 7 মসজিদ হাউজিংয়ের 4 নম্বর সড়কে এই ঘটনায় আহত ওই নেতার নাম মোহাম্মদ নুরুল ইসলাম। তিনি মোহাম্মদপুর 33 নম্বর ওয়ার্ড বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ জানায় 6 দুর্বৃত্ত 2টি মোটরসাইকেলে এসে নুরুল ইসলামকে তার বাসার নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এদিকে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারের খুনিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। বিগত ফ্যাসিস্ট সরকারের মতো দেশে একদলীয় শাসন কায়েমের চেষ্টা চলছে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে দলটির কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। ডাক্তার শফিক বলেন, চাঁদাবাজি, দুর্নীতি, দখলদারিত্ব ও জনগণের সম্পদ লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতে যারা ব্যাংক লুট, দখলদারিত্ব ও দুর্নীতিতে জড়িত ছিল, শুধু তাদের হাত বদল হয়েছে, সমস্যার সমাধান হয়নি। এই সবের জবাব জনগণ যথাসময় দেবে। নারায়ণগঞ্জের অনির্বাচিত প্রশাসক অপসারণ করে দ্রুত সিটি কর্পোরেশন নির্বাচন দেওয়ারও দাবি জানান জামায়াত আমির। সরকার গঠন করার আগে এবং পরে আপনারা তো চাঁদাবাজদের হাত আপনারা আটকাইতে পারেন নাই। একটা চাঁদাবাজকেও আপনারা শাস্তির আওতায় আনেন নাই। ঘুষ দুর্নীতি বন্ধ করেন নাই, বরঞ্চ তার মিটার আগের থেকে বেড়ে গেছে। একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। ইতিহাস ভুলে গেলে হবে না। শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সুতরাং একদলীয় শাসনে দেশের মানুষ মেনে নেবে না। বাংলাদেশ খেলাফত ইসলামের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে সংসদে সমালোচনার প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর। শুক্রবার বাদ-জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এই সমাবেশ হয়। এ সময় পতিত সরকারের সময় উদ্দেশ্য প্রণোদিতভাবে মাওলানা মামুনুল হককে হেয় করার বিষয়ে ইঙ্গিতপূর্ণ বক্তব্য তুলে নিতে সংসদের স্পিকারের প্রতি আহ্বান জানান বক্তারা। ভবিষ্যতে এই ধরনের বিষয় নিয়ে বক্তব্য না দেওয়ারও আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে হয় বিক্ষোভ মিছিল। দেশের বিভিন্ন জায়গায় মন্দিরে হামলা ও প্রতিমা ভাঙচুরের অভিযোগে রাজধানীতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। বক্তারা বলেন, দেশে এক শ্রেণীর উগ্রপন্থী মানুষ হিন্দু ও প্রতিমা পূজার বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে। সাম্প্রদায়িকতার বিষ বাষ্প দিন দিন প্রকট হয়ে উঠছে উল্লেখ করে তাদের অভিযোগ, ধর্মীয় কর্মকাণ্ডের কারণে দেশে হিন্দু সম্প্রদায়ের বসবাস ক্রমেই কঠিন হয়ে পড়ছে। সংখ্যালঘুদের উপর হামলার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত না হওয়ায় বারবার এসব ঘটনা দেখতে হচ্ছে বলে অভিযোগ করেন বক্তারা। দেশের সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি জানান বক্তারা।
পদ্মা ব্যারাজের মতো শীঘ্রই আগামী একনেক সভায় তিস্তা মহাপরিকল্পনা পাশ হবে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি। দুপুরে লালমনিরহাটে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভাব্যতা যাচাইয়ে তিস্তা ব্যারেজ ও নদী ভাঙন প্রবণ এলাকা পরিদর্শন শেষে বিশেষজ্ঞ দল এবং পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেন, দেশি বিদেশি বিশেষজ্ঞদের মতামত ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে দ্রুততম সময়ে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হবে। অন্যদিকে নিজস্ব অর্থায়নে এই প্রকল্প বাস্তবায়ন সম্ভব বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। এটার একটা পার্মানেন্ট সলিউশন প্রয়োজন এবং এই স্থায়ী সমাধানের জন্য পাশাপাশি আমাদের এই যে উত্তরবঙ্গের একটা অর্থনৈতিক রূপান্তরের যে একটা এক্সটেনশন, সেটা খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে আমাদের জন্য। পদ্মা ব্যারেজ যেভাবে একটাকে পাশ হয়েছে, খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে যে একটাকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করবো ইনশাআল্লাহ। আমরা যেহেতু এখন সরকারে আছি, আমাদের দায়িত্ব এটা বাস্তবায়ন করা। আপনারা একটু আগে শুনলেন যে এটা বাস্তবায়ন করতে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। এটার জন্য আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই। এটা আমাদের জিও ফান্ড থেকে আমরা এটা করতে পারবো, কারণ এটার মেয়াদ আছে 10 বছর, 2 স্তরে কাজ হবে। সুতরাং প্রতি বছর 2 থেকে 3,000 কোটি টাকা বরাদ্দ করলেও আমরা করতে পারবো। মেহেরপুরের বুড়িপোতা সীমান্তে নারী পুরুষ সহ 4 জনকে পুশ ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের এই চেষ্টা ব্যর্থ হয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জ, পঞ্চগড়, শেরপুর সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি ও স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে মেহেরপুর সীমান্তের শূন্যরেখার ওপারে 4 জনকে পুশ ইনের চেষ্টা চালায় বিএসএফ। স্থানীয় ও বিজিবির কঠোর অবস্থানের কারণে শূন্যরেখা থেকে ওই 4 জনকে সরিয়ে নিতে বাধ্য হয় তারা। বিজিবি 6 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, সীমান্তে বিজিবির সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয়দের সহযোগিতায় নজরদারি জোরদার করা হয়েছে। হামে আরও 4 শিশুর মৃত্যু হয়েছে। এই নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 670-এ। হাম আক্রান্তের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এই বছর এখন পর্যন্ত হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছে 1,01,751 জন, যা 2 দশকের মধ্যে সর্বোচ্চ। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নাগরিক স্বাস্থ্য নিয়ে অতীতে কোনো সরকারই যথাযথ পরিকল্পনা নেয়নি। রিপোর্ট করছেন মুহিবুল্লাহ মুহিব। দেশে চলতি বছরে হাম পরিস্থিতি উদ্বেগজনক রূপ নিয়েছে। শিশুদের নিয়ে হাসপাতালে নিদ্রাহীন রাত কাটছে অভিভাবকদের। প্রতিদিনই মারা যাচ্ছে শিশুরা, আক্রান্ত হচ্ছে হাম ও উপসর্গে। যথাসময়ে হামের টিকা না দেয়ায় এই বিপর্যয়। বৃহস্পতিবার পর্যন্ত হামে ও উপসর্গে আক্রান্ত হয়েছে 1,06,77 জন, মৃত্যু হয়েছে 666 জনের। জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, হাম পরিস্থিতি মোকাবেলায় সরকারি পদক্ষেপগুলো সময় মতো নেওয়া হয়নি। এখনও পূর্ণাঙ্গ ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট প্রোটোকল প্রকাশ করা হয়নি, ফলে চিকিৎসকরা সমন্বিত নির্দেশনা পাচ্ছেন না। আমাদের সংক্রমণ পরিস্থিতি বেড়েছে, কিন্তু কমাতে পারছি না। একটা হচ্ছে আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করছি না, আর একটা হচ্ছে টিকাটা পূর্ণাঙ্গভাবে সফল হয়নি। জরুরি ভিত্তিতে টিকা দেওয়ার কারণে একেবারে তৃণমূল পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে যে অনুপরিকল্পনা করা হয়ে থাকে, যেটা ইংরেজিতে মাইক্রো প্ল্যানিং বলি, সেই মাইক্রো প্ল্যানিংটা প্রথম দিকে ছিল না। এখন তারা করছে, কিন্তু তাও তারা ভার্চুয়ালি করছে। এছাড়াও যারা গণটিকা অভিযানে বাদ পড়েছে, তাদেরকে আমাদের বাড়ি বাড়ি গিয়ে ঢাকা শহরে ভাসমান শিশুদেরকে রাতের বেলা গিয়ে সেটা করতে হবে। এটা করা হচ্ছে না তা না, কিন্তু একেবারে পুরো গুছিয়ে করা যাচ্ছে না, কিন্তু এটা এখন গুছিয়ে করতে হবে, না হলে কিন্তু আমরা টিকার সংক্রমণ এইটা সমগ্র বাংলাদেশের শিশুরা আক্রান্ত হওয়ার পরে কমবে, কিন্তু এর মধ্যে কিন্তু আরও অনেক শিশু মারা যাবে। বর্তমান সরকারের টিকা কার্যক্রমকে অপর্যাপ্ত আখ্যা দিয়ে এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ আরও বলেন, প্রতিটি এলাকায় পরিকল্পিত আইসোলেশন সেন্টার থাকা জরুরি। দেশের মানুষ এখনও সংক্রমণ রোগের জন্য কয়েকটি হাসপাতালের উপর নির্ভরশীল, যা সংক্রমণ বিস্তারে ভূমিকা রাখছে বলেও মনে করেন ডাক্তার মোস্তাক আহমেদ। আমাদের সংক্রমণ পরিস্থিতি বেড়েছে, কিন্তু কমাতে পারছি না। একটা হচ্ছে আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করছি না, আর একটা হচ্ছে টিকাটা
পূর্ণাঙ্গভাবে সফল হয়নি। জরুরি ভিত্তিতে টিকা দেওয়ার কারণে একেবারে তৃণমূল পর্যায়ে বাড়ি বাড়ি গিয়ে যে অনুপরিকল্পনা করা হয়ে থাকে, যেটা ইংরেজিতে মাইক্রো প্ল্যানিং বলি, সেই মাইক্রো প্ল্যানিংটা প্রথম দিকে ছিল না। এখন তারা করছে, কিন্তু তাও তারা ভার্চুয়ালি করছে। এছাড়াও যারা গণটিকা অভিযানে বাদ পড়েছে তাদেরকে আমাদের বাড়ি বাড়ি গিয়ে ঢাকা শহরে ভাসমান শিশুদেরকে রাতের বেলা গিয়ে সেটা করতে হবে। এটা করা হচ্ছে না তা না, কিন্তু একেবারে পুরো গুছিয়ে করা যাচ্ছে না, কিন্তু এটা এখন গুছিয়ে করতে হবে, নাহলে কিন্তু আমরা টিকার সংক্রমণ এইটা সমগ্র বাংলাদেশের শিশুরা আক্রান্ত হওয়ার পরে কমবে, কিন্তু এর মধ্যে কিন্তু আরও অনেক শিশু মারা যাবে করি, তাহলে আমাদের স্বাস্থ্য সমস্যা অনেক কমে যাবে। আমরা স্বাস্থ্য উন্নয়নের জন্য আমরা মনোযোগ দিতে পারব। প্রান্তিক শিশুদের হামের টিকা দিতে আরও জোরদার কার্যক্রম পরিচালনার পরামর্শ দেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে সুলতান পদক 2026 পেলেন সুরভি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্থ বানু। তার হাতে এই সম্মাননা তুলে দেন 21শে পদকপ্রাপ্ত চারুশিল্পী অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে সৃজনশীল সংগঠন ক্যানভাস সুলতান শিশু উৎসব 2026 আয়োজন করে। অনুষ্ঠানে বক্তারা এস.এম. সুলতানের শিল্পকর্ম ও শিশুদের প্রতি তার ভালোবাসার কথা স্মরণ করেন। একই সাথে সমাজ সেবায় সুরভি ফাউন্ডেশনের অবদানের প্রশংসা করা হয়। সৈয়দা ইকবাল মান্থ বানু 1979 সালে সুরভি ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। সংগঠনটি প্রান্তিক ও সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কাজ করছে। অনুষ্ঠানের শেষ অংশে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। কিংবদন্তি শিল্পী এম.এ. সুলতানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে সুলতান শিশু উৎসবে আসতে পেরে অত্যন্ত আনন্দিত। আজকের অনুষ্ঠানে আমাকে সম্মানিত করার জন্য আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। রাজধানীর বাজারে দাম কমছে প্রায় সব ধরনের সবজির। এদিকে মুরগির দাম কিছুটা কমলেও বাড়ছে মাছের দাম। তবে পেঁয়াজ, রসুন আর চালের দর স্থিতিশীল। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। রাজধানীর মিরপুরের 11 নম্বর সোসাইটি বাজার। এই বাজারে শসা, ঢেঁড়স, পটল, কাঁকরোল মিলছে 40 টাকায়, করলা, বেগুন, বরবটি 60 টাকা, লেবুর হালি 20 আর টমেটো মিলছে 120 টাকায়। এই লাল শাক আছে, ডাটা আছে, মিষ্টি কুমড়া, লাউ সব মিলায় দিলে 250 টাকার বাজার। ভিন্ডি 40-30, পটল 40-30, মরিচ 80 টাকা কেজি, লেবু 20 টাকা কেজি, চিচিঙ্গা 40 টাকা কেজি, পেঁপে 40 টাকা কেজি, বেগুন 60 টাকা কেজি, করলা 60 টাকা কেজি, শসা 40 টাকা কেজি। আমরা তো যারা মধ্যবিত্ত আছে তাদের তো আসলে কাঁচা বাজার বা মাংসের বাজার ওখানে ঢোকাটাই আমাদের জন্য এখন অস্থিরতা একটা ইস্যু। সো এই কাঁচা বাজার যেগুলো আছে এগুলোতে কোনো রকমই সংসারটা চলে, বাট এটা যদি আরও টেক ওভার করে গভর্নমেন্ট, তাহলে আমার মনে হয় জিনিসটা আরও সবার নাগালের। তবে এ সপ্তাহেও মাছের বাজার চড়া। পাঙ্গাস, রুই, কাতলা, ইলিশের দাম বেড়েছে। ছোট মাছের দাম 600 থেকে 800 টাকা কেজি। এখন মামা মাছের দাম বেশি মামা, বুঝছেন, মাছ একটু শর্ত, বৃষ্টি বাদলের কারণে মাছ ধরা কম হচ্ছে, এই কারণে মাছ একটু কম, দাম একটু বেশি। আমাদের মতন যে যারা একটা কাজ চাকরি করি ছোটোখাটো, তাদের ক্ষেত্রে তো এটা কিনা ধরাটাই দুষ্কর। আর অন্যান্য যেমন চিংড়ি মাছ বা অন্যান্য যে মাছগুলো দেখতেছি খুবই চড়া। এ সপ্তাহে ব্রয়লার মুরগি পাওয়া যাচ্ছে 160 টাকায়, সোনালী 300 থেকে 350 আর গরুর মাংস বিক্রি হচ্ছে 800 টাকা কেজি দরে। এই সপ্তাহে একটু ওই সপ্তাহের তুলনায় একটু বেশি। ওই সপ্তাহে আপনার সোনালী মুরগি 300 ছিল, 320 ছিল, 280ও ছিল। এই সপ্তাহে আপনার সোনালী মুরগি 320, 300, 340। মানে খুব বেশি না, মোটামুটি রেঞ্জের মধ্যে আছে, তবুও একটু কমালে ভালো হতো মনে হয়। একটু ঈদের আগে যেটা ছিল তার থেকে একটু কম। এছাড়া পেঁয়াজ 40, আদা 120, রসুন 80 আর আলু মিলছে 25 টাকা কেজিতে। চালের দাম স্থিতিশীল রয়েছে। মিনিকেট 80 টাকায়, পাইজাম 55 আর আটাশ পাওয়া যাচ্ছে 55 টাকা দরে। এছাড়া মুরগির ডিমের হালি 45 টাকা আর হাঁসের ডিমের হালি 70 টাকা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
রেস্তোরাঁ খাতে একক 5% ভ্যাট, নিত্যপণ্যের ওপর কর ও সম্পূরক শুল্ক প্রত্যাহারের দাবি করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। শুক্রবার সকালে রাজধানীর পল্টনে সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, উচ্চ মূল্যস্ফীতি ও বিদ্যুৎ গ্যাসের দাম বৃদ্ধির কারণে চরম সংকটে থাকা এই শিল্পের সুরক্ষায় সুনির্দিষ্ট নীতি প্রয়োজন। প্রস্তাবিত বাজেটে ব্যবসা বান্ধব কিছু উদ্যোগকে স্বাগত জানালেও রেস্তোরাঁ ও হসপিটালিটি খাতের সংকট উত্তরণে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরেন রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব। তার দাবি, বাজারে টিকে থাকতে সব ধরনের রেস্তোরাঁ ও ক্যাটারিং সার্ভিসের ভ্যাট বৈষম্যহীনভাবে 5% নির্ধারণ করতে হবে। এতে রাজস্ব আদায় যেমন বাড়বে, তেমনি কমবে অসম প্রতিযোগিতা। জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্যপণ্যের ওপর থেকে প্রস্তাবিত উৎসে কর এবং 10% সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানানো হয়। কেটারিং সার্ভিসের নামে যে 15% ভ্যাট আছে, ভ্যাটের হার একই হইতে হবে। আরেকটা দাবি হচ্ছে সকলকে, আমাদের যদি সকলকে ভ্যাটের আওতায় না নিয়ে আসা হয় তাহলে আমরা ভ্যাট প্রদান বন্ধ করে দিব। ভ্যাটের আওতায় সবাইকে আনতে হবে, কারণ আমি ভ্যাট দিব, আরেকজন আমার পাশে ভ্যাট দিবে না, আমি তার সাথে কম্পিটিশনে পাচ্ছি না। তার কাছ থেকে মাসে মাসে মাসোয়ারা নিয়ে যাবে এই ভ্যাটের কর্মকর্তারা এসা, এবং তারা ভয় দেখায় তোমরা সমিতিতে যাবা না, গেলে কিন্তু ভ্যাট বাড়াই দিব। চাকুরি স্থায়ীকরণ ও বৈষম্যমূলক নীতিমালা বাতিলের এক দফা দাবিতে মহাসমাবেশ করেছে দেশের বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের হাজারো দৈনিক মজুরি ভিত্তিক ও মাস্টার রোলের কর্মচারীরা। শুক্রবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত এই মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক ও পাবনা 5 আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, শ্রমিকদের ঘামের বদৌলতে দেশের অর্থনীতি পরিচালিত হলেও তারা এখনও উপেক্ষিত। বলেন, শ্রমিকরা শুধু নিজেদের ভাগ্যই বদলায় না, তারা পুরো দুনিয়ার ভাগ্য পরিবর্তন করে। দৈনিক মজুরি ও আউটসোর্সিংকে আধুনিক দাস প্রথা আখ্যা দিয়ে এই শোষণ বঞ্চনার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এ সময় শ্রমিকদের যে কোনো অধিকার আদায়ের আন্দোলনের সাথে থাকার আশ্বাস দেন চট্টগ্রাম 10 আসনের সংসদ সদস্য সাইদ আল নোমান। খাল থেকে চামড়া প্রক্রিয়াজাত করে, যারা চা উৎপাদন করে, যারা গার্মেন্টস, ওষুধ কারখানায় কাজ করে, যারা কৃষি পণ্য এবং ক্ষুদ্র শিল্পে কাজ করে, তাদের উৎপাদিত পণ্য পৃথিবীতে রপ্তানি করে বাংলাদেশ দ্বিতীয় আয় করে। এই বাংলাদেশকে সচল রেখেছে যারা সেবা খাতের শ্রমিক, যারা বিদ্যুৎ শ্রমিক, যারা ওয়াসার শ্রমিক, যারা বিভিন্ন দপ্তর অধিদপ্তরের শ্রমিক, তাদের সময় আর পরিশ্রমে এবং পরিবহন শ্রমিকদের অবদানে এই অর্থনীতি এবং সমাজ সচল রয়েছে। দেশের অর্থনীতিতে উদ্বেগ বাড়াচ্ছে তীব্র তাপপ্রবাহ। যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষকের গবেষণায় দেখা গেছে, অতি তাপমাত্রায় বছরে ক্ষতি হচ্ছে 170 কোটি মার্কিন ডলার, যা জিডিপির 0.4% সমান। একই সাথে এই অতি তাপমাত্রা চলতে থাকলে 22% রপ্তানি কমার শঙ্কাও করছেন তারা। জলবায়ু বিশ্লেষকরা বলছেন, ক্ষতি কমাতে জরুরি হয়ে পড়েছে ন্যাশনাল হিট অ্যাকশন প্ল্যান বাস্তবায়নের। একই সাথে তাপমাত্রাজনিত বিপর্যয়কে দুর্যোগ হিসেবে বিবেচনারও পরামর্শ তাদের। পরিবেশবিদরা বলছেন, মানব তৈরি রাসায়নিক গ্যাস নির্গমনের ফলেই বেড়েছে এই বিপর্যয়। বিস্তারিত মামুন আবদুল্লাহ রিপোর্টে। তপ্ত রোদে যখন বেশিরভাগ মানুষই কিছুটা ছায়ায় আশ্রয় নিয়েছেন, তখনও 50ঊর্ধ্ব আব্দুর রহিমের প্যাডেল ঘুরছে। ভাগ্যের চাকা ঘোরাতে তীব্র তাপপ্রবাহেও তার মতো অনেকেই থেমে নেই জীবনযুদ্ধের এই সংগ্রামে। গত 2 দশকে এই অনিরাপদ তাপমাত্রা দিনের সংখ্যা বেড়েছে প্রায় 3 গুণ। 2000 সালেও যেখানে বছরে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করেছিল মাত্র 46 দিন, সেখানে 2024-এ এসে তা বেড়ে দাঁড়ায় 120 দিনে। হাই বা হেভি ইন্ডাস্ট্রি যে জোনগুলো রয়েছে বা মাঝারি ইন্ডাস্ট্রি জোনগুলো রয়েছে, এগুলোর কিন্তু দেখা গেছে যে পরিমাণ ধোঁয়া নির্গত হয়, এই ধোঁয়াটা আপনার অটোমেটিকলি আপনার ওজোন স্তরকে হোল করে ফেলে। আর ওজোন স্তর যখনই হোল হয় তখন ডিরেক্টলি সূর্যের যে আলট্রাভায়োলেট রেট আছে ডিরেক্টলি মাটিতে পড়ে। এখন দেখা যাচ্ছে যে সময় তাপমাত্রা কমার কথা সেই সময় কি তাপমাত্রা বেশি। এটা হচ্ছে লোকাল যেমন একটা ইম্প্যাক্ট রয়েছে, এর সাথে গ্লোবাল যে ওয়েদার ডমিনেট করে যে এল নিলো, এটার একটা ইম্প্যাক্ট রয়েছে। ল্যান্ডসেট কাউন্টডাউনের তথ্য অনুযায়ী 2010 সালে বাংলাদেশে প্রতি 1000 মৃত্যুর মধ্যে 4টিরও বেশি মৃত্যু তাপজনিত কারণে ঘটছে, যা আগের দশকের তুলনায় 33% বেশি।
তবে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের গ্রান্থাম রিসার্চ ইনস্টিটিউটের 2023 সালের এক গবেষণা অনুযায়ী বেশি ঝুঁকিতে রয়েছেন বয়স্ক মানুষ। গবেষণা বলছে 2017 থেকে 2021 সালের মধ্যে বাংলাদেশের 65 বছর বা তার বেশি বয়সী প্রায় 1430 জন মানুষ তাপজনিত কারণে মারা গেছে। তাই এটিকে দুর্যোগ হিসেবে দেখছেন জলবায়ু বিশেষজ্ঞরা। অতি তাপমাত্রাকে যেহেতু এটা জনজীবনকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করছে, তাদের শারীরিক, মানসিক এবং আর্থিক ক্ষতি হচ্ছে, এটি দুর্যোগ হিসেবে অফিসিয়ালি ঘোষণা করাটা খুব জরুরি। যদি একটা ন্যাশনাল হিট অ্যাকশন প্ল্যান থাকে তাহলে আমরা এই সমস্যাটার ক্ষেত্রে আমরা প্রস্তুতি নিতে পারি। বিশ্বব্যাংকের গবেষণা অনুযায়ী 2024 সালে তাপজনিত শারীরিক ও মানসিক স্বাস্থ্যগত প্রভাবের কারণে বাংলাদেশে প্রায় 2,50 লাখ কর্মদিবস নষ্ট হচ্ছে। এর অর্থনৈতিক ক্ষতির পরিমাণ প্রায় 1.70 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের জিডিপির প্রায় 0.4% সমান। বাংলাদেশে অতি তাপমাত্রার কারণে আমাদের আর্থিক ক্ষতির পরিমাণ বছরে $1.7 বিলিয়ন। ল্যান্ডসেট কাউন্টডাউনের হিসাব বলছে 2024 সালে তাপজনিত চাপের কারণে বাংলাদেশের একজন শ্রমিক গড়ে হারিয়েছেন 391 কর্মঘণ্টা। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে পাঠ্যক্রম যুগোপযোগী এবং শিক্ষা আধুনিকায়নের জন্য কাজ করছে সরকার। শুক্রবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে রোটারি বাংলাদেশ ইনকামিং লিডার্স ট্রেনিং সেমিনারে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, শিক্ষাক্ষেত্রে সংস্কারের কাজ চলছে। সবাই মিলে দেশের শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে চান জানিয়ে বিত্তবানদেরও এসব কাজে এগিয়ে আসার আহ্বান জানান। শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সুদূর প্রসারী চিন্তা ভাবনা করছেন। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে কাজ করছেন, যেন উচ্চশিক্ষা শেষে বেকার তৈরি না হয়ে শিক্ষার্থীরা জনশক্তিতে রূপান্তরিত হয়। সেজন্য সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার উপর জোর দিচ্ছে সরকার। এবারের বাজেটে শিক্ষাক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হয়েছে বলেও উল্লেখ করেন শিক্ষামন্ত্রী। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারির পর যুদ্ধবিরতির চুক্তিতে রাজি হিজবুল্লাহ ও তেল আবিব, আজ থেকেই কার্যকর। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে হুমকি না থাকলেও সতর্ক পুলিশ, লুট হওয়া অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেপ্তার। বিগত ফ্যাসিস্টের মতো একদলীয় শাসন কায়েমের অপচেষ্টার অভিযোগ জামায়াতের, মাওলানা মামুনুল হককে নিয়ে কটাক্ষের প্রতিবাদে ছাত্র মজলিসের বিক্ষোভ। পদ্মা ব্যারেজের মতো শীঘ্রই তিস্তা মহাপরিকল্পনা পাশ হবে একনেকে, কাজ হবে সরকারের নিজস্ব অর্থায়নে, জানিয়েছেন পানি সম্পদ ও ত্রাণ মন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।